ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবর সবচেয়ে দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলো সেটা হচ্ছে 16,500-তে যে ইন সার্ভিস বিএড টিচাররা রয়েছেন তাদের নিয়ে কিন্তু একটা জটিলতার পরিস্থিতি তৈরি হতে পারে বলে একটা খবর পাওয়া যাচ্ছে। তো একটা ছোট্ট ভুল, সেই ভুলের মাসুল কিন্তু দিতে হতে পারে এই সমস্ত প্রার্থীদের, মানে অনেকটা সময় ধরে জীবনের। কলকাতা হাইকোর্টের রায় যদি বিএড যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তাদের বিপক্ষে গেলে কী কী করা, তাদের পক্ষে কী কী করণীয়, সেটা নিয়ে আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। 3929 তীরে এসে তরি ডুবলো না তো, তাদেরও একটা খামতি ক্ষেত্রে রয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ সরকার বা পর্ষদ হাল ছেড়ে দিল কেন, সেটা নিয়েও আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যে বিষয় নিয়ে কথা বলবো, তৎকালীন মানিক ভট্টাচার্য, তিনি পর্ষদের সভাপতি ছিলেন। তার একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল এই ভিডিও তৈরি করার সময়। তিনি বারবার বিভিন্ন যে ছোট ছোট করে ক্লিপিংগুলো তিনি বাইরে প্রকাশ করতেন এর সাথে কথাবার্তা বলে বিভিন্ন প্রার্থীর সাথে। তার একটা ক্লিপিংয়ের একটা অংশ আমি একটু ছোট্ট করে মনে করি দিই, অনেকের কথা মনে আছে যে আমি বারবার যুদ্ধ করেছি এনসিটির বিপক্ষে। 2018 সালে ঘটনা বলছি, তিনি এই ভিডিওটা অডিওটা তিনি করেছিলেন যে এনসিটি যখন বিএডদের প্রাথমিকে বসার ক্ষেত্রে তিনি ছাড়পত্র দিয়ে দিলেন সিটি, তখন মানিক ভট্টাচার্য সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে, যেখানে গিয়ে তিনি বলছেন আমি বারবার চেষ্টা করেছি যাতে বিএডটা না বসতে পারে প্রাথমিকের ক্ষেত্রে, কিন্তু তিনি পারেননি। তিনি একজন পর্ষদ সভাপতি, তিনি রাজ্য সরকার প্রতিনিধিও বটে একজন, তো তিনি কিন্তু সেক্ষেত্রে সেটা পারেননি আটকাতে। তো বিএডরা প্রাথমিকের ক্ষেত্রে কিন্তু সেই সময়ে যোগ্যতার ভিত্তিতে এনসিটি গাইডলাইন মোতাবেক, এনসিটি নোটিফিকেশন মোতাবেক তারা কিন্তু পরীক্ষায় বসে এবং ইন্টারভিউ এবং অ্যাডমিট টেস্টে পার্টিসিপেশন করে, এবং 16,500 একটা বৃহৎ সংখ্যক তারা কিন্তু প্রাথমিকের শিক্ষকতা পদে যোগদান করে বিভিন্ন স্কুলে পশ্চিমবঙ্গের। এখন বিষয়টা হচ্ছে এনসিটির গাইডলাইন, তৎকালীন গাইডলাইন মোতাবেক তারা চাকরি পান, রাজ্য সরকার নোটিফিকেশান জারি করে, প্রাথমিক বোর্ড নোটিফিকেশান জারি করে, তার বেশি তারা চাকরি পান। তো সেই রকম একটা জায়গায় থেকে কিন্তু তাদের চাকরিটা কিন্তু হয়। এখানে কোনো প্রার্থীর কিন্তু আলাদা করে কোনো রকম এতটুকু বিচ্যুতি, দোষ, ত্রুটি কিচ্ছু ছিল না। তারা নোটিফিকেশান দেখেছে, তারা রাজ্য সরকারের সমস্ত কিছু দেখে তারা সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করার পরেই কিন্তু প্রাথমিক শিক্ষকতার চাকরিটা তারা পেয়েছেন। সেক্ষেত্রে একজন প্রার্থী কোনো দোষ না করে সে কেন এই রকম একটা জটিল পরিস্থিতির মধ্যে পড়বে, সেটা নিয়ে পর্ষদ বা সরকারের কেন এত ক্যাজুয়াল অ্যাপ্রোচ, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে প্রথমে বলবো সেটা হচ্ছে যে এই যে কেস নাম্বার WP 165/2021 সনজিৎ বাসু অ্যান্ড আদার্স, তার সাথে ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া ভার্সেস আদার্স। তো এক্ষেত্রে সবথেকে বড় যে বিষয়টা, যারা এই মুহূর্তে বিএড ডিগ্রিধারীরা রয়েছেন, এই মামলা চলাকালীন তাদের একটা সিনিয়র কাউন্সিল কিন্তু অ্যাপিয়ার করানো উচিত ছিল এই মামলার ক্ষেত্রে। অর্থাৎ সিঙ্গেল বেঞ্চে, যেহেতু এর আগে এত বড় অ্যাডভান্স অর্ডার হয়েছে, যেখানে 32 শিক্ষকের চাকরি টার্মিনেটের একটা অর্ডার সিঙ্গেল বেঞ্চই দিয়েছে সে কলকাতা হাইকোর্টের, সেখানে এতগুলো বিষয় জানা সত্ত্বেও তারা কেন এখানে অ্যাডভোকেট অ্যাপিয়ার করালো না, এটা বড় প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। আজকে ওই একটা কথা যে বাঙালি ঠেকে ঠেকে শেখে, সেরকম একটা ব্যাপার আর কি। তো শুরুর থেকে যদি এখানেই তারা ধরে রাখতে পারতো, কারণ সামনে ইলেকশন আসছে কিছুদিন পরে, কোর্টে কিন্তু সে অর্থে অ্যাডভান্স অর্ডার দিতেই পারতো না। একটা বা দুটো হিয়ারিং টেনে দিলে সুপ্রিম কোর্টে এর মধ্যে কিন্তু ক্লারিফিকেশন মামলা, এটা মধ্যপ্রদেশের তরফ থেকে করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু সেই মামলার নির্যাস চলে আসতে আর কোনো ভোগান্তির কিন্তু শিকার হতো না কেউই, এই বিএড ডিগ্রিধারী প্রাথমিক শিক্ষকরা। কিন্তু তারা সেটা করলো না, তারা এখানে পুরো অংশটা ছেড়ে দিল যে যা হচ্ছে দেখা যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে কলকাতা হাইকোর্টের যে মামলা 2021 সাল থেকে চলছে, সেই মামলাটাকেও কিন্তু এত ইজিভাবে নেওয়া উচিত হয়নি। কারণ আমরা জানি একটা বিষয়, সেটা হচ্ছে হাইকোর্ট তো আর কোনো বড় ব্রিগেডের কোনো সভা না যে একটি কিছু বলে দেওয়া সতীদাহ প্রথা অমুক একজন করেছে না, যে রামমোহন রায়, তো কিছু এটা বলা, এটা পরে উইথড্র করা যাবে। কিন্তু কলকাতা অর্ডার সেই অর্ডার কিন্তু লেখা থেকে গেল ইতিহাসের পাতায়। এই অর্ডারটা একবার হয়ে যাওয়া এর পরবর্তী ক্ষেত্রে ডিভিশন বেঞ্চ সেই অর্ডারটাকেই দেখবে। সুপ্রিম কোর্টও যখন মধ্যপ্রদেশের মামলা যখন শুনবে, তখন দেখবে এই অর্ডার রেফারেন্স চেয়ে পাঠাবে যে অর্ডারে কী হয়েছিল, কী বৃত্তান্ত। কারণ এই যে সুপ্রিম কোর্টের যে মামলাটি, যেটা বিএড ভার্সেস ডিএলএডের মামলা যেটা হয়েছিল, যেখানে গিয়ে কোয়াশ করা হয় এনসিটি নোটিফিকেশন 2018টাকে, সেখানে ওই রাজস্থানের যে মামলা, দেবেশ শর্মার যে মামলা, সেই মামলার রেসপেক্টে কিন্তু ওই অর্ডারে কিন্তু কোথাও এখনও পর্যন্ত উল্লেখ নেই যে কবে থেকে এই অংশটা কার্যকরী হবে। অর্থাৎ আগে থেকেই হবে নাকি তার যখন অর্ডারটা বেরো তার পরের থেকে হবে। যাক, সে বিষয়ের মধ্যে আলোচনা করবে। তার সাথে এই মুহূর্তে একটা বিষয় এখানে বলি, এই মামলা চলাকালীন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বা পর্ষদ, যে পর্ষদ 2016 সালে নোটিফিকেশান দেখে অ্যাপ্লিকেশন চেয়ে পাঠায়, এনসিটিকে মান্যতা দিয়ে সমস্ত কিছু তারা স্বচ্ছভাবে করার চেষ্টা করেছিল এবং তারা করেও ছিল হিসাব মতন,
কিন্তু সেক্ষেত্রে একজন প্রার্থী তার এলিজিবিলিটি বা যোগ্যতা ঠিকঠাক মেনশন হয় যে না আমার এইটা হলে আমি প্রাথমিক শিক্ষকতা বুঝতে পারছি, একজন প্রার্থী সে সাধারণ প্রার্থী সে তো তা ভাববেই যে ওই নোটিফিকেশনের বেসিসে কোথাও গিয়ে সে এলিজিবল হচ্ছে, দেন সে পার্টিসিপেশন করে ইন্টারভিউ অ্যাপ্টিটিউড টেস্টে, দেন তারপর সে চাকরিটা পায়। কিন্তু যখন চাকরিটা দিল, পর্ষদ সব কিছু নিজে কন্ডাক্ট করলো, তারপরে গিয়ে সরকার সব কিছু তাদেরকে দিয়ে করালো। এখন যখন একটা বিরূপ অবস্থা তৈরি হয়েছে, সরকারের তো উচিত যে আমি চাকরি দিয়েছি আমার সন্তানেরা, আমি এদেরকে প্রিভেন্ট করবো এরকম জটিল পরিস্থিতিতে, আমি এগিয়ে যাবো, এগিয়ে বলবো না আপনি জবে করেছেন, জবে অর্ডার হয়েছে তারপর থেকে আপনি করুন। সেখানে পর্ষদের কী ভূমিকা? প্রথমত ক্যাজুয়াল অ্যাপ্রোচ ভালো সিনিয়র কাউন্সিল এখানে দেয়নি। সেকেন্ড যেটা বিষয় সেটা হচ্ছে তারাই কোথাও গিয়ে বলে দিচ্ছে, ভার্ডিক তারাই দিয়ে দিচ্ছে যে না এটা আগের থেকে হয়তো কুয়াশড হবে, 2018 সাল থেকেই কুয়াশড হতো, এরকম একটা কথা একটা সিনিয়র কাউন্সিল ওখানে বলছে। আরে ভাই তোকে ধরেই তো চাকরিটা পেয়েছে, তুই তো নিয়োগটা করেছিস, তাহলে তুই কেন এখানে সেরকমভাবে তুই নেগেটিভ কথাবার্তা বলবি? যাক এটা একটা বিষয়, পর্ষদ এখানে কেন ক্যাজুয়াল অ্যাপ্রোচ দিচ্ছে সেটা তো তারাই বুঝবে। দেন তারপরে চলে আসি যে সুপ্রিম কোর্টের যেটা মধ্যপ্রদেশ মামলা, সেই মামলায় কী কী দেখা হতে পারে। যা কারণ এই মুহূর্তে যা পরিস্থিতি, সিঙ্গেল বেঞ্চে যদি কোনো অ্যাডভার্স অর্ডার দিয়ে দেয় বা নেতিবাচক কোনো অর্ডার বিএডদের পক্ষ থেকে বেরিয়ে যায়, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের মামলাটাই কিন্তু একমাত্র মামলা যেখানে গিয়ে কিন্তু এর পরিসমাপ্তি ঘটতে পারে। পরবর্তী ক্ষেত্রে তারা যদি যায় তাহলে তো আলাদা ব্যাপার, তারা ডিভিশন হয়ে দেন সুপ্রিম কোর্ট হয়তো পৌঁছাবে। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের মধ্যপ্রদেশের যে মামলা, সুপ্রিম কোর্টের এই মধ্যে মধ্যপ্রদেশের যে মামলাটা রয়েছে, মধ্যপ্রদেশ সরকার কিন্তু সেখানে গেছে, সেখানে গিয়ে কিন্তু তারা ওইটাই জিজ্ঞাসা করছে যে ক্লারিফাই করুন অর্ডার কবে থেকে এটাকে আপনি লাগু করছেন, ওই দিন থেকে যেদিন অর্ডার পাস হলো সুপ্রিম কোর্টে, নাকি অনেক আগের থেকেই, সে বিষয় নিয়ে আপনি ক্লারিফাই করুন। সেই হিসাবে প্রত্যেকটা স্টেটে হয়তো তার বেসিসে চলে যাবে। আপনার এক্ষেত্রে একটা বিষয় বলে জাস্টিস অনিরুদ্ধ বোস এবং জাস্টিস ধুলিয়ার বেঞ্চি কিন্তু অনিরুদ্ধ বোস কিন্তু খুব তাদের রিটায়ারমেন্ট নিচ্ছেন, তো সেক্ষেত্রে জাস্টিস ধুলিয়ান কিন্তু তিনি অথর, তো তিনি কিন্তু একটা নতুন বেঞ্চ অ্যাসাইন হলে তবে কিন্তু এই মামলাগুলো শুনবে। আর সুপ্রিম কোর্টে এই মুহূর্তে কিন্তু একটা সাংবিধানিক বেঞ্চ চলছে, তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেই মামলা কবে নিষ্পত্তি হবে তাও আমরা জানি না, তো বেঞ্চ পেতে কিন্তু একটু কষ্ট হবে। মানে এই মামলা যে দ্রুত একদম নিষ্পত্তি হয়ে এমনটা নয়, একবার শুরু হলে যে কোনো বাঙালি না তিনটি জিনিসে একটু পিছিয়ে থাকে। একটা হচ্ছে মানে যেতে চায় না, একটা হচ্ছে থানা পুলিশ প্রশাসন, 2 নম্বর হচ্ছে হসপিটাল, আর 3 নম্বর হচ্ছে কোর্ট কাছারি। তো এর মধ্যে যারা যায় তার জীবনটা এখানেই কোথাও গিয়ে সীমাবদ্ধ হয়েছে। তো যাই হোক, সেরকম একটা বিষয় যেটা বলছিলাম যে বেঞ্চ পেতে অসুবিধা হতে পারে। পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা আলোচনা করবো সেটা কলকাতা হাইকোর্টের রায় বিএডদের বিপক্ষে গেলে কী কী করণীয় তাদের পক্ষে। আমরা ধরে নিচ্ছি এরকম কিছু হবে না, এরকম কিছু হবে না, কারণ এখনই এত কিছু একবারই বলাটা ঠিক হচ্ছে। তবুও একটা সতর্ক বার্তার কথা বলে দিই, কারণ একটা ভুল যেহেতু বিএড ডিগ্রিধারী যারা আছে তারা কিন্তু অলরেডি করে বসে আছে। তারা হচ্ছে এইখানে এত সুন্দর একটা জায়গা ছিল কলকাতা, প্রত্যেকের বাড়ি আশেপাশে কলকাতা সারাউন্ডিংয়ে, তো সেক্ষেত্রে কলকাতাতে এসে মামলা লওয়াটা খুব সোজা, সেখানে দিল্লিতে গিয়ে মামলা করাটা কিন্তু খুব কঠিন, টাকাটাও বেরিয়ে যাবে, রায় পেতেও দেরি হতে পারে, তার সাথে কতদিন চলবে কেউ জানে না। সিঙ্গেল বেঞ্চে 2021 সাল থেকে শুনানি চলছে, 32 এরকম একটা ম্যাটার যেটা 16 সালে রিক্রুটমেন্ট এত বড় একটা অর্ডার হয়ে যাওয়ার পরে সিঙ্গেল বেঞ্চটাকে ক্যাজুয়ালি অ্যাপ্রোচে নেওয়া একদমই ঠিক হয়নি। এখানে কিন্তু বিএড ডিগ্রির পক্ষ থেকে একজন সিনিয়র কাউন্সিল দেওয়া উচিত ছিল, তাহলে মামলাটা হয়তো আরও একটু লেন্দি হতে পারতো, তাদের পক্ষে সাবমিশনগুলো সিঙ্গেল বেঞ্চে হতো, কোনো অ্যাডভার্স অর্ডার কিন্তু এক্ষেত্রে বেরোনোর সময় কমে যেত অনেকটা। এক্ষেত্রে ডিএলএডদের যারা ছিল তারাই একদিক দিয়ে বলে গেছে, একতরফা বলে গেছে, কোর্টের আলাদা কোনো চোখ নেই, কোর্টকে যা দেখানো হয় কোর্ট সেটা দেখে, তার উপরই অর্ডারগুলো হয়। তো সেক্ষেত্রে কোথাও গিয়ে পর্ষদের নেতিবাচক ভূমিকা, যারা বিএডের পক্ষ থেকে দাঁড়িয়েছিল তারাও দেখলাম ডিএলএর হয়ে কথা বলছে। দেন পরবর্তী ক্ষেত্রে 3929-এর যারা যে সমস্ত পিটিশনার তারা একটা অ্যাডভোকেট দাঁড় করিয়েছিল, তিনি আবার ওরাল সাবমিশন দিতে শুরু করলেন, মানে উইদাউট এনি ক্যান অ্যাপ্লিকেশন ফাইল করে, এনি রিটিফিকেশন ফাইল করে সরাসরি তিনি কিন্তু বলতে শুরু করলেন, যেটা পরবর্তীতে অমৃতা ম্যাডাম অপোজও করেছেন যে না এরকমভাবে বলা যাবে না, আপনার কোনো সাবমিশন গ্রান্টেড নয়। তো সেই জায়গা থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিভিশন বেঞ্চের জন্য একটা প্রস্তুতি কিন্তু এখন থেকে নিয়ে রাখতে হবে। যে সমস্ত বিএড শিক্ষকরা এই মুহূর্তে শিক্ষকতা করছেন তাদের জন্য ডিভিশন বেঞ্চে একটু জোরালোভাবে কিন্তু একটা অ্যাডভোকেট প্যানেল থেকে শুরু করে কীভাবে কী করতে হবে সেই সম্পর্কে তার বিশদে ধারণা কিন্তু এখন থেকে নিজেদের নিতে হবে। এবার চলে আসি যে বিষয় নিয়ে 3929। প্রথম কথা, এই মামলা যদি নেগেটিভ কোনো ইম্প্যাক্ট পড়ে 3929-এর উপর কিন্তু তার ইম্প্যাক্ট পড়বে। 3929 মামলা সুপ্রিম কোর্টে যেখানে পর্যন্ত এখনও আছে সেটা হচ্ছে যে ঠিক আছে 16,500-তে বিএডটা অ্যাপ্লিকেবল, এই অর্ডারটা যেটা কিনা সুপ্রিম কোর্ট ওই দেবেশ শর্মা মামলায় দিয়েছে 2023-এ, তারপর থেকে কার্যকরী হবে। এরকম একটা জায়গা যদি হয় তবেই 3929 ম্যাটারে যারা আছে তারা পিটিশনাররা বা যেভাবে অর্ডার সেটা হবে। কিন্তু যদি কলকাতা হাইকোর্টে একটা অর্ডার এরকম বেরিয়ে যায় যেখানে বিএড ডিগ্রিধারীদের বলা হয় যেটা নোটিফিকেশনের শুরু থেকেই ওটা যদি বাদ চলে যায়, এরকম যদি কিছু ঘটনা ঘটে থাকে, তাহলে কিন্তু 3929-ও কিন্তু এত খাটাখাটনির পর এত কিছু করার পর সেক্ষেত্রে কিন্তু এমন কিছু হবে না।
সেক্ষেত্রে ডিএলএডরাই কিন্তু শুধুমাত্র পাবে। যদি কলকাতায় অর্ডার বেরিয়ে যায়, সেই অর্ডার হয়তো পরবর্তী ডিভিশনে চ্যালেঞ্জ হবে, সুপ্রিমে চ্যালেঞ্জ হবে, কিন্তু এই রেফারেন্সও নেওয়া হবে যে কলকাতা হাইকোর্ট এরকম একটা অর্ডার কিন্তু পাস করে বসে আছে। এই মামলা 329 মামলায় কিন্তু শুনানি হতে পারে ওখানে কলকাতা হাইকোর্টের বিষয়টা। তো মোদ্দা কথা হচ্ছে এই মুহূর্তে একটা ডামাডোল পরিস্থিতি। এই অর্ডারটা কোন দিকে যাবে তার আভাস মোটামুটিভাবে পাওয়া যাচ্ছে। প্রথম দিন মনে হচ্ছিল না এমন কিছু হবে না, যেটা নিয়ে আমিও ভিডিও করেছিলাম, কিন্তু পরবর্তী ক্ষেত্রে একটু সময় ব্যতীত হয়ে যাওয়ার পরে যে সমস্ত কাউন্সিলে অ্যাপিয়ার করেছিল তাদের সাথে কথা বলার পরে তারা কিন্তু এমনটাই বলছেন যে এই অর্ডার কিন্তু হয়তো সেই শুরুর থেকেই হতে পারে, অর্থাৎ আগে থেকেই হতে পারে, অর্থাৎ 2018 থেকেই। তখন কিন্তু এই পরবর্তী নিয়োগগুলো কিন্তু বিপাকে পড়বে, অন্তত বিএড ডিগ্রিধারীরা। সেক্ষেত্রে কি হবে সেটা তো বলা খুব মুশকিল। তবে এই মুহূর্তে সব থেকে আগে যেটা দরকার, বিভিন্ন সংগঠন তারা এগিয়ে আসছে, যারা বিএড ডিগ্রিধারী শিক্ষক শিক্ষিকারা আছেন তারা ইমিডিয়েট তাদের সাথে যোগাযোগ করুন, নিজেদের মধ্যে আলাপ আলোচনা বাড়ান, নিজেদের সংগঠনটাকে মজবুত করুন এবং যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকুন। কারণ এখানে একজন প্রার্থীর কোনো দোষ নেই, সরকার থেকে নিয়োগ দিয়েছে, পর্ষদ থেকে নিয়োগ দিয়েছে, বিনা দোষে এরকমভাবে শাস্তি গ্রহণ করাটা ঠিক হবে না। তো এগুলো আমাদের অবজারভেশন, অ্যাকচুয়ালি আমরা যেটুকু যা বুঝি কোর্টের ব্যাপার সেটা নিয়েই বলছি। তো একদম এখন থেকে পরিপক্ক হয়ে বুদ্ধিমত্তা দিয়ে করতে হবে, কারণ এর সাথে নিজের আর্থসামাজিক দিকটা তো রয়েছে, তার সাথে সামাজিক নিরাপত্তার দিক রয়েছে, পরিবারের নিরাপত্তা রয়েছে। তো সমস্ত কিছুকে ভাবনা চিন্তা করে এই যে জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে, সেখানে কিন্তু মানসিক জোর কিন্তু ধরে রাখতে হবে, যেমনটা 32,000 শিক্ষক শিক্ষিকারা কিন্তু দেখিয়ে দিয়েছেন যে লড়াইটা কীভাবে করতে। আপনাদের কিন্তু সেই লড়াইয়ের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। তো এই ছিল ভিডিও। তো যারা ভিডিওটি দেখলেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পুরো বিষয়টা কিন্তু আপেক্ষিকভাবে আমরা আলোচনা করলাম, এর মধ্যে কোনো মানে একদম যে একপক্ষিকভাবে বা একপাক্ষিকভাবে আলোচনা হচ্ছে এমনটা না, এটা একটি নিরপেক্ষ আলোচনা করলাম। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সকলকে।